চোখের সামনে মারা যাওয়া মেয়েটা যখন 9 বছর পর বারবার ফিরে আসে আর কোনো এক অজানা কারণে মানুষদেরকে খুন করে আবার গায়েব হয়ে যায়। কি কোনো ভূতের গল্প মনে হচ্ছে? না, ভূতের গল্প না, তবে থ্রিলার আর সায়েন্স ফিকশনের একটা জটিল কম্বিনেশন। গল্পটা শেষ মুহূর্ত পর্যন্ত আপনাকে ভাবতে বাধ্য করাবে আসলে চলছেটা কি। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। গল্পের শুরুতেই একটা শহর দেখানো হয়। শহরটা কোনো একটা কারণে ধ্বংস হয়ে যাচ্ছে। এরপরেই আমাদেরকে দেখানো হয় 1988 সালের সময়, যেখানে একজন পিয়ানো আর্টিস্ট, একজন রেস্টুরেন্টের শেফ আর একজন বাস ড্রাইভার একই সময় কোনো এক অজানা কারণে নাক মুখ থেকে রক্ত বের হয়ে মারা যায়। আর আমরা দেখতে পাই একটা নীল হুডি পরা মেয়ে সেখান থেকে পালিয়ে যাচ্ছে। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে আমরা টম নামের একজন লোককে দেখতে পাই। টম আসলে পুলিশের চাকরি করে আর বর্তমানে তার ওয়াইফ প্রেগনেন্ট। তাই রাতে সে দুজনের জন্য ডিনার বানায়। টম তার স্ত্রীকে অনেক ভালোবাসে, কিন্তু ঠিক তখনই শহরের বিভিন্ন জায়গায় 3 জন আলাদা আলাদা মানুষ একই কারণে মারা গেছিল। তাই অফিস থেকে টমকে ফোন করে এই বিষয়টা জানানো হয়। অর্থাৎ পুলিশ অফিসার হওয়ার কারণে এখন তাকে ক্রাইম সিনগুলো ভিজিট করতে হবে। তাই টম তার স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে রেডি হয়ে বাইরে বের হয়। যাওয়ার আগে সে তার স্ত্রীকে বলে যায়, তুমি চিন্তা করো না, আমি দ্রুত ফিরে আসবো আর সবসময় মনে রাখবে আমি তোমাকে অনেক ভালোবাসি। টম প্রথমে সেখানে যায় যেখানে বাস ড্রাইভার মারা যাওয়ায় একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। একদম সেখানে আসার পর দেখতে পায় আগে থেকেই ডিটেকটিভ ব্রাঞ্চের সিনিয়র অফিসার হল সেখানে হাজির ছিল। এই হলটা আবার টমের বউয়ের ভাই। টম ক্রাইম সিন ইনভেস্টিগেশনের সময় খেয়াল করে বাস ড্রাইভারের ঘাড়ে 3টা অদ্ভুত আঘাতের চিহ্ন। দেখে মনে হচ্ছে সরু কোনো কিছু দিয়ে তাকে আঘাত করা হয়েছিল। এমনকি পোস্টমর্টমের পর জানা যায় ঠিক এই চিহ্ন বাকি 2টা ডেড বডিতেও আছে। ডাক্তার ধারণা করছে হয়তো তাদেরকে ইনজেকশনের মতো কিছু একটা দিয়ে মারা হয়েছে। কিন্তু এই সাধারণ মানুষগুলোকে মারলোটাকে আর কেনই বা মারলো? টম আর তার পার্টনার অফিসার যখন পেট্রোলিং এর কাজ করছিল ঠিক তখনই তাদের কাছে খবর আসে কিভাবে আরেকটা মেয়েকে মারার চেষ্টা করা হয়েছে, কিন্তু ভাগ্যক্রমে মেয়েটা এখনো বেঁচে আছে। তাই টম দ্রুত সেখানে চলে আসে আর মেয়েটাকে জিজ্ঞেস করে, তোমাকে কে মেরেছে? আসলে এই মেয়েটা ছিল একটা বারের ডান্সার। মেয়েটা তাকে জানায়, আমি যখন ডান্স করছিলাম তখন একটা মেয়ে এসে আমার ঘাড়ের উপর লোহার কিছু একটা দিয়ে আঘাত করে আর এখান থেকে পালিয়ে যায়। এটুকু বলার পরে ওই মেয়েটার চোখ মুখ থেকে রক্ত বের হতে শুরু করে আর মেয়েটাও সেখানেই মারা যায়। মেয়েটার কথা শুনে আর যারা আশপাশ থেকে ওই খুনিকে দেখেছিল তাদের বর্ণনা শুনে খুনির একটা স্কেচ বানানো হয় আর সব পুলিশ স্টেশনে এই ছবিটা পাঠিয়ে হাই অ্যালার্ট জারি করা হয়। ঠিক কিছুক্ষণ পরেই সেই মেয়েটা টমের গাড়ির সামনে পড়ে যায়। টম একবার দেখেই চিনে ফেলে এই মেয়েটাই খুনি, কারণ মেয়েটার জামা কাপড় ছিল সবার থেকে আলাদা। অর্থাৎ 1900 সালের ওই সময়টাতে মানুষের জামা কাপড় ছিল খুবই সাধারণ। যাই হোক, মেয়েটাকে দেখতে পেয়ে টম আর তার পার্টনার মেয়েটাকে ফলো করতে শুরু করে। মেয়েটাও পুলিশ দেখে দৌড়ে পালাতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে সে একটা আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশনে ঢুকে পড়ে। টমরাও তার পিছু নিয়ে সেখানে চলে আসে। ম্যাডক্সের উপরে মেয়েটা আক্রমণ করে দেয়। তারপর টম সেখানে আসে আর মেয়েটার দিকে বন্দুক তাক করে থাকে এবং তাকে আটকে ফেলে। কিন্তু মেয়েটা তখন অদ্ভুত ভাবে টমের দিকে তাকিয়ে বলে, আজকেই তো সেই দিন, তাই না? টম বুঝতে পারে না মেয়েটা কিসের কথা বলছে। তাই সে বলে, আমি পুলিশ, তুমি হাত ওপরে তোলো আর সারেন্ডার করো। মেয়েটা তখন আবারও বলে, আজকেই তোমার জীবনের বিশেষ দিন, কারণ আজকে তোমার মেয়ে হবে। সে এটা মনে করে হয়তো তাকে ফাঁকি দেওয়ার জন্য মেয়েটা এসব কথা বলে তার মনোযোগ নষ্ট করার চেষ্টা করছে। তাই সে বারবার তাকে সারেন্ডার করার কথা বলে। এর মধ্যে তাদের দুজনের ভেতর ধস্তাধস্তি হতে শুরু করে আর ধস্তাধস্তির এক পর্যায়ে মেয়েটা পা পিছলে রেল লাইনের ওপর পড়ে যায় আর একটা ট্রেন এসে তাকে চাপা দেয়। এই ঘটনার পর বাকি পুলিশ ফোর্স সেখানে আসে ইনভেস্টিগেশনের জন্য। তখন সেখানকার একটা পুলিশ অফিসার তাকে জানায়, তুমি দ্রুত হাসপাতালে যাও, কারণ তোমার ওয়াইফকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। টম দ্রুত সেখান থেকে বের হয়ে হাসপাতালে আসে আর হাসপাতালে আসার পর আরেকজন সিনিয়র পুলিশ অফিসারও সেখানে ছিল। সে কিছু চাবি দেখিয়ে টমকে বলে, এই চাবিগুলো ওই মেয়েটার কাছ থেকে পাওয়া গেছে। টম তখন বলে, এসব বিষয়ে পরে কথা বলবো, আমার স্ত্রীর ডেলিভারি রুমে আছে, আমাকে দ্রুত সেখানে যেতে হবে। অন্যদিকে তখন টমের স্ত্রী প্রচন্ড যন্ত্রণায় ছটফট করছিল। টম তার পাশে এসে তাকে অনেক সাহস দেয়, কিন্তু ডেলিভারি হওয়ার পর ডাক্তার টমের কোলে একটা বাচ্চাকে দিয়ে বলে, তোমার মেয়ে হয়েছে, কিন্তু আমরা তোমার স্ত্রীকে বাঁচাতে পারিনি। অর্থাৎ ডেলিভারির সময় টমের স্ত্রী মারা গেছে। এরপর আবারও অনেক দিন কেটে যায়। আমাদেরকে দেখানো হয় 1997 সাল। টমের মেয়ে এখন অনেক বড় হয়ে গেছে। আজকে তার জন্মদিন। আজকের দিনেই তার বয়স 9 বছর হবে। আর আজকের দিনই ওই রহস্যময় মেয়েটা এক এক করে 4টা খুন করেছিল। তাই টিভিতে দেখা যাচ্ছিল শহরের মানুষ ওই ঘটনার প্রতিবাদে রাস্তায় মিছিল করছে। কিন্তু 9 বছরের ব্যবধানে
আজকে টম সাধারণ পুলিশ থেকে ডিটেকটিভ হয়ে গেছে। যেহেতু আজকেই তার স্ত্রী মারা গেছিল তাই সে স্ত্রীর সমাধিতে আসে, কিন্তু এখানে আসার পথে দেখা যায় তার আসার আগেই কেউ একজন এখানে এসেছিল আর কিছু ফুল রেখে গেছে। সে বুঝতে পারছিল না এখানে কে আসতে পারে, কিন্তু ঠিক তখনই তার কাছে আবার ডিপার্টমেন্ট থেকে ফোন আসে যে 9 বছর আগের মতো ঠিক আজকে আবার মার্ডার হয়েছে। টম দ্রুত সেখানে চলে আসে যেখানে মার্ডার হয়েছিল, কিন্তু এখানে আসার পর সে সিসিটিভি দেখে অবাক হয়ে যায়, কারণ সিসিটিভি ফুটেজে খুনির আসা যাওয়ার ফুটেজ রেকর্ড ছিল। কিন্তু টম যখন সেটা দেখে তার তো নিজের চোখকেই বিশ্বাস হচ্ছিল না, কারণ সেখানে সে ওই মেয়েটাকে দেখতে পায় যাকে সে 9 বছর আগে ধরেছিল, আর তার সামনে এই মেয়েটা ট্রেনের নিচে চাপা পড়ে মারা যায়। টমের সাথে সেখানে হল্টও ছিল। সে বলে হয়তো এটা কোনো কপিক্যাট কিলার, অর্থাৎ কেউ একজন নিজের পরিচয় গোপন করতে ওই মেয়েটার ছদ্মবেশ নিয়ে খুন করছে। কিন্তু তারপরেও টমের মন কিছুতেই মানছিল না, কারণ ওই দিন রাতে মেয়েটা মারা যাওয়ার আগে চিৎকার করে বলেছিল আমাদের আবারও দেখা হবে। টম অফিসে ফিরে ম্যাডক্সকে সবকিছু খুলে বলে। ম্যাডক্স এসব শুনে বলে তুমি হয়তো কাজের প্রেসারে উল্টাপাল্টা চিন্তা করছো, যে মেয়েটা আমাদের সামনে মারা গেছে সে কিভাবে ফিরে আসবে। কিন্তু টম বারবার ম্যাডক্সকে বোঝানোর চেষ্টা করছিল যে মেয়েটা তাকে এমন কিছু কথা বলেছে যা তার জানার কথা ছিলই না, যেমন টমের যে মেয়ে হবে সেটা ওই মেয়েটা আগে থেকে কিভাবে জানলো। আর তাই টম সিদ্ধান্ত নেয় 9 বছর আগে মেয়েটা মারা যাওয়ার পর তারা এই কেসটা বন্ধ করে দিয়েছিল। কিন্তু ওই মেয়েটা আসলে কে ছিল আর কেন সেই খুনগুলো করেছিল সেই ব্যাপারে তারা কোনো ইনভেস্টিগেশন করেনি। টম তখন একজন জুনিয়র অফিসারকে বলে ওই মেয়েটার কাছে যে চাবিগুলো পাওয়া গেছিল সেগুলো নিয়ে আসতে। চাবিগুলো এনে একজন এক্সপার্টকে দেওয়ার পর জানা যায় এই ছবিগুলো আসলে এক ধরনের চার্টার প্লেনের ছবি, আর এই মডেলের প্লেনটা বানানো হয়েছে 1996 সালে। কথাটা শুনে টমের মাথা আবারও ঘুরে যায়, কারণ যদি এই প্লেন 1996-তে বানানো হয় তাহলে 8 বছর আগে 1988-তে কিভাবে ওই মেয়েটার কাছে এই বিমানের চাবি আসলো। টম তখন ম্যাডক্সকে সাথে নিয়ে আরো ইনভেস্টিগেশনের জন্য পাশের এয়ারপোর্টে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু তারা দুজন যখন পুলিশ স্টেশন থেকে বের হতে যাবে একজন লোক আসে টমের সাথে দেখা করতে। লোকটার হাতে অনেক কাগজপত্র ছিল। সে টমকে বলে আমার নাম রবিন আর আমি একজন সিনিয়র সায়েন্টিস্ট, আর আমার কাছে এমন কিছু তথ্য আছে যা হয়তো আপনাদের কেসে হেল্প করতে পারে। প্রথমে তো ম্যাডক্স তাকে নিয়ে মজা নেয়, তারপর বলে তোমার যা বলা দ্রুত বলো, আমাদের কাছে সময় কম। তখন রবিন বলতে শুরু করে দেখুন যে খুনটা আজকে হয়েছে সেটা 9 বছর আগেও একই দিনে হয়েছিল, আর সব থেকে অদ্ভুত ব্যাপার হচ্ছে এই 2 দিনই ছিল চন্দ্রগ্রহণ। চন্দ্রগ্রহণের সময়টাতে পৃথিবীতে কিছু অদ্ভুত ঘটনা ঘটে, কারণ এই সময় চাঁদ পৃথিবীর মধ্যে আকর্ষণ শক্তির সেন্টারে থাকে, আর তাই এই সময়টাতে পৃথিবীর কিছু ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড খুলে যায় যেগুলো এক ধরনের রাস্তা। টম তাকে জিজ্ঞেস করে কি ধরনের রাস্তা। রবিন বলে আমাদের ডাইমেনশন থেকে অন্য ডাইমেনশন বা দুনিয়ায় যাওয়ার রাস্তা। টম রবিনের কথায় হেসে দেয় আর তাকে বলে তোমার এই থিওরিগুলো নিয়ে কোনো ডিরেক্টরের কাছে যাও, তার হয়তো পছন্দ হলে এটা নিয়ে কোনো মুভি বানাতে পারে, শুধু শুধু আমাদের সময় নষ্ট করো না। এটা বলেই টম আর ম্যাডক্স বের হয়ে সেই এয়ারফিল্ডে চলে আসে যেখানে ওই বিশেষ মডেলের বিমানগুলো রাখা ছিল। কিন্তু সেখানে আসার পর দেখা যায় এয়ারফিল্ডের গেট বন্ধ, কারণ এখন অনেক রাত হয়ে গিয়েছে। কিন্তু টম দরজার ওপর থেকে পার হয়ে ভিতরে ঢুকে পড়ে। তার ভেতর আসার পর টম দেখে একজন লোক সেখানে তখনও কাজ করছিল। লোকটা টমকে জিজ্ঞেস করে তুমি কিভাবে ভিতরে আসলে, দরজা তো বন্ধ। টম তখন বলে ভয় পেও না, আমি পুলিশ। তারপর সে ওই মেয়েটার স্কেচ দেখিয়ে লোকটাকে জিজ্ঞেস করে দেখো তো এই মেয়েটাকে চিনতে পারো কিনা। লোকটা তখন বলে না, একে তো কোথাও দেখেছি বলে মনে পড়ছে না। টম তখন পাল্টা প্রশ্ন করে কিন্তু এত রাতে তুমি এখানে কি করছো। লোকটা জানায় আমার কিছু অফিসিয়াল কাজ আছে তাই আমি সেগুলো করছি। টম আবারও চারদিকে তাকিয়ে জিজ্ঞেস করে আচ্ছা এখানে কি সবকিছুই ঠিকঠাক আছে। লোকটা একটু অস্বাভাবিক ভাবে বলে হ্যাঁ এখানে তো সবকিছুই ঠিকঠাক আছে, কিন্তু টম তো একজন ডিটেকটিভ, তার চোখ ফাঁকি দেওয়া এত সহজ নয়। সেখানে এসে সে প্রথমেই খেয়াল করেছিল লোকটার কপালে একটা তাজা আঘাতের চিহ্ন, দেখে মনে হচ্ছিল কিছু একটা দিয়ে তাকে বাড়ি দেওয়া হয়েছে। আর আসলে তখন সত্যি সত্যি ওই মেয়েটা এখানেই ছিল। টমও ব্যাপারটা বুঝতে পেরেছিল এই লোকটাকে নিশ্চয়ই জিম্মি করে রাখা হয়েছে, তাই সে বুদ্ধি করে খুব স্বাভাবিকভাবে বলে আচ্ছা ঠিক আছে একটা কাগজ দাও তো, আমার ফোন নাম্বারটা তোমাকে দিয়ে যাচ্ছি, যদি কোনো কিছু অস্বাভাবিক দেখো তাহলে আমাকে জানাবে। এরপর সে লোকটার থেকে একটা কাগজ নিয়ে সেখানে লেখে এখানে কি কেউ আছে যে তোমার কপালে আঘাত করেছে। লোকটা স্বাভাবিকভাবে উত্তর দেয় হ্যাঁ ঠিক আছে, অর্থাৎ সে টমকে বলছে সে যেটা লিখেছে সেটা সঠিক। আর তাই টম শিওর হয়ে যায় মেয়েটা এখানে কোথাও লুকিয়ে আছে। তাই টম আবারও জোরে জোরে বলতে থাকে আচ্ছা এই ম্যাপটা থেকে তুমি কি আমাকে পাশের শহরে যাওয়ার শর্টকাট রাস্তা দেখাতে পারো। এটা বলে সে লোকটার দিকে আবারও একটা লেখা এগিয়ে দেয় যেখানে লেখা ছিল একটা অ্যারো এঁকে আমাকে দেখাও মেয়েটা কোথায়। লোকটা তাকে অ্যারো দিয়ে দেখিয়ে দেয় মেয়েটা কোন দিকে ছিল। টম তার বন্দুক বের করে সেদিকে যাবে, ঠিক তার আগেই মেয়েটা পেছন থেকে বন্দুক তাক করে টমের সামনে চলে আসে
আর এবার সামনাসামনি দেখার পর টম অবাক হয়ে যায়, কারণ এটা তো ঠিক সেই মেয়েটাই যাকে সে 9 বছর আগে চোখের সামনে মারা যেতে দেখেছে। টম তখন অবাক হয়ে মেয়েটাকে জিজ্ঞেস করে, তুমি কিভাবে ফিরে আসলে? তোমাকে তো আমি নিজের চোখের সামনে মারা যেতে দেখেছি। মেয়েটা তার কথার কোনো উত্তর দেয় না। সে অন্য লোকটাকে বলে টমকে চেয়ারের সাথে শক্ত করে বেঁধে দেওয়ার জন্য, আর সে ওই লোকটার কাছে বাইরে থেকে একটা প্লেনের চাবি চায়। টম ততক্ষণে তার ফোন দিয়ে ম্যাডক্সকে কল করে, আর ম্যাডক্স বাইরে থেকে তাদের সব কথা শুনে বুঝতে পারে ভেতরের পরিস্থিতি কি। তাই সে ডিপার্টমেন্ট থেকে আরো কিছু পুলিশ ফোর্স পাঠাতে বলে। এদিকে ভিতরে তখন এয়ারফিল্ডের লোকটা একটা শর্টগান বের করে মেয়েটাকে আক্রমণ করতে যায়, কিন্তু মেয়েটা তার আগেই তাকে ধরে ফেলে, আর সে একটা প্লেনের চাবি নিয়ে বাইরে বের হয়ে আসে। টম যখন ভেতরে বাধা ছিল, ম্যাডক্সও এয়ারফিল্ডের ভেতরে ঢুকে পড়ে, আর মেয়েটাকে আটকাতে সে পেছন থেকে এসে মেয়েটার দিকে বন্দুক তাক করে। ততক্ষণে গেটের বাইরে বাকি পুলিশ ফোর্স চলে এসেছে, তাই মেয়েটা ভয় পেয়ে ম্যাডক্সকে গুলি করে বসে। ম্যাডক্স সেখানেই মারা যায়, আর পুলিশের হাত থেকে বাঁচতে মেয়েটা টমকে বন্দি বানিয়ে তার সাথে প্লেনে উঠে সেখান থেকে পালিয়ে যায়। প্লেনে যেতে যেতে টমের জ্ঞান ফিরে আসে। মেয়েটা টমকে বলে, তুমি এভাবে আমার পিছু করো না, এতে কোনো লাভ হবে না। কিন্তু টম অবাক হয়ে জিজ্ঞেস করে, কিন্তু আমি তোমাকে চোখের সামনেই মারা যেতে দেখেছি, তুমি ফিরে আসলে কিভাবে? মেয়েটা বলে, আমি প্রতি 9 বছর চন্দ্রগ্রহণের সময় ফিরে আসতে পারি। টম জিজ্ঞেস করে, কিন্তু কিভাবে? মেয়েটা তার এই কথার উত্তর দেয় না, আর কিছু দূর যেয়ে সে টমকে ধাক্কা দিয়ে বিমান থেকে সমুদ্রে ফেলে দেয়। টম যখন কোনোভাবে সাঁতার কেটে তীরে এসে পৌঁছায়, সে দেখতে পায় তার সামনেই এই বিমানটা ক্রাশ করেছে, কিন্তু কাছে যাওয়ার পর দেখা যায় এর ভেতরে কোনো লাশ নেই। তার মানে মেয়েটা আবারও গায়েব হয়ে গেছে। সকালে পুরো পুলিশ ফোর্স আর সেই সাথে হল সেখানে আসে। হল বারবার বলতে থাকে, আমি মেয়েটাকে যেভাবেই হোক খুঁজে বের করব, কিন্তু টম তাকে বলে, কোনো লাভ নেই, কারণ এই মেয়েটা আমাদের সময়ের না, সে ভবিষ্যৎ থেকে এসেছে, আর তাকে ধরতে গেলে তোমাকে আরো 9 বছর অপেক্ষা করতে হবে। এরপর আমাদেরকে দেখানো হয় 2004 সাল, অর্থাৎ ঠিক 9 বছর পর। টম এখন পুলিশের চাকরি ছেড়ে দিয়েছে, আর তার অবস্থান দেখে বোঝা যাচ্ছে তার মানসিক অবস্থা মোটেই ভালো নেই। সে এখন দিনরাত এক করে শুধুমাত্র এই মেয়েটার রহস্য সমাধানের চেষ্টা করে যাচ্ছে। অন্যদিকে টমের মেয়ে এখন কলেজে পড়ে, আর তার জর্দান নামের একটা ছেলের সাথে রিলেশন ছিল। একদিন টম যখন তার মেয়েকে কলেজ থেকে বাড়ি নিয়ে যাচ্ছিল, তখন তার মেয়ে বলে, তুমি নিজের চেহারা এমন করে রেখেছো কেন? আর তুমি যদি নিজেকে একটু গুছিয়ে রাখো তাহলেই তো আমরা একসাথে থাকতে পারি। আসলে টম চাকরি ছেড়ে দেওয়ার পর এই রহস্যে নিজেকে এতটা এলোমেলো করে ফেলেছে যে তার মেয়ে এখন মামা হল্টের কাছে থাকে, কিন্তু মেয়েটা তার বাবার সাথেই থাকতে চায়। টম তখন বলে, আমি রহস্যটা প্রায় সমাধান করে ফেলেছি, আমার আর একটু সময় দরকার, সবকিছু মিলে গেলেই আবার আমরা আগের মতো একসাথে থাকবো। কিন্তু টমের মেয়ে বুঝতে পারে তার বাবা আস্তে আস্তে পাগল হয়ে যাচ্ছে, তাই চোখের কোনায় পানি দেখা যায়। যাই হোক, মেয়েকে মামার বাড়িতে দিয়ে টম একটা রেস্টুরেন্টে এসে বসে, আর সেখানে হলকে আসতে বলে। হল সেখানে আসলে টম তাকে জানায় 1988 সালে আরেকটা মার্ডার হয়েছিল, যেটার খবর আমরা পাইনি। এরপর সে একজনের ছবি দেখায় আর জানায় এই লোকটা রিয়েল আমেরিকান মুভমেন্ট নামের একটা গুপ্ত সংস্থা চালাতো। এরা খুব গোপনভাবে নিজেদের কাজ চালাচ্ছিল। আমেরিকার চারদিকে মানুষের মধ্যে অশান্তি সৃষ্টি করে একটা গৃহযুদ্ধ বাঁধানোটাই ছিল এদের মূল উদ্দেশ্য। আর 1988 সালের ওই রাতে বেছে বেছে এই আন্দোলনের গুরুত্বপূর্ণ মানুষগুলোকেই মারা হয়েছিল। এমনকি 9 বছর পর পর ওই সংস্থার সাথে জড়িত গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকেও আবার মারা হচ্ছে। এরপর টম হলকে জিজ্ঞেস করে, তোমার রবিন নামের ওই লোকটার কথা মনে আছে? সে বলেছিল চন্দ্রগ্রহণের সময় পৃথিবীতে এমন কিছু ম্যাগনেটিক ফিল্ড খুলে যায় যেখান থেকে অন্য দুনিয়ার রাস্তা আছে। আমার মনে হয় লোকটা একেবারে মিথ্যা কথা বলেনি। এই মেয়েটা 9 বছর পর পর ঠিক চন্দ্রগ্রহণের দিন ফিরে আসছে, আর আমার ধারণা সে ফিউচার থেকে আসছে। তখন হল জিজ্ঞেস করে, এটা যদি সেই একই মেয়ে হয় তাহলে তুমি তো তাকে 1988 সালে নিজের চোখে মরতে দেখেছিলে, তাহলে সে আবারও কিভাবে ফিরে আসে? টম তখন বলে, মেয়েটা বারবার ফিরে আসছে কারণ সে 1988 সালের আগে জন্ম নেয়নি। সে আমাদের থেকে ভবিষ্যতে কোনো একটা সময় জন্ম নিয়েছে, আর তাই অতীতে এসে মারা গেলেও ভবিষ্যতে তার জন্ম হচ্ছে এবং সে বারবার অতীতে ফিরে আসতে পারছে। কিন্তু হল্টের এসব কথা কিছুই বিশ্বাস হয় না। সে বলে, টম, তোমার একজন ডাক্তারকে দেখানোর প্রয়োজন। এটা বলে সেখান থেকে উঠে চলে যায়। আর আজকের দিনটাই সেই দিন, 9 বছর পর পর যে দিনটাতে মেয়েটা বারবার ফিরে আসে। আর অনেক ইনভেস্টিগেশনের পর আজকে টম এমন একটা লোকের বাড়িতে যাচ্ছে যার থেকে এই আমেরিকান মুভমেন্ট সংস্থার অনেক খবর সে জানতে পারবে। কিন্তু লোকটার বাড়িতে পৌঁছে টম দেখে সে আসার আগেই মেয়েটা এই লোকটাকেও একইভাবে মেরে ফেলেছে, অর্থাৎ তার ঘাড়ে 3টা সিরিঞ্জের চিহ্ন, আর নাক মুখ দিয়ে রক্ত ঝরে সে মারা গেছে। টম বুঝতে পারে মেয়েটা নিশ্চয়ই আশেপাশে কোথাও আছে। ঠিক তখনই উপর থেকে সে মেয়েটাকে লাফ দিয়ে পালাতে দেখে ফেলে, আর দুজনের মধ্যে চেসিং শুরু হয়। বেশ অনেক দূর তাড়া করে আসার পর টমের গাড়িটা একটা জায়গায় আটকে যায়, কিন্তু তবুও সে গাড়ি থেকে বের হয়ে বাইকের পেছনে ছুটে আসছিল। দৌড়াতে দৌড়াতে সে একটা সমুদ্রের পাড়ে এসে দাঁড়ায়, আর মেয়েটা সেখানেই তার মোটরসাইকেলটা রেখে একটা টানেলের ভেতরে ঢুকে যায়। টমও তার
সাথে সাথে সেই টানেলের মধ্যে এসে ঢোকে, কিন্তু ভেতরে এসে সে যা দেখতে পায় সেটার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। কারণ ভেতরে ঢোকার পর সে একটা বিশাল কাচের তৈরি হাইটেক মেশিন দেখতে পায়, যেটার মধ্যে মেয়েটা ঢুকে বসেছিল আর মেশিনটাতে পানি ভরে যাচ্ছিল। টম বুঝতে পারে হয়তো মেয়েটা এখনই চলে যাবে আর এটা হয়তো কোনো একটা টাইম মেশিন। তাই সে কাচের বাইরে থেকে এই মেয়েটাকে বলে, তোমার সাথে আমার আবার দেখা হবে। আর সাথে সাথেই মেয়েটা সেখান থেকে গায়েব হয়ে যায়। আর এই সবকিছু তখন ওপর থেকে দাঁড়িয়ে দেখছিল রবিন। আসলে এই মেয়েটা যে ভবিষ্যৎ থেকে অতীতে আসছিল সেটা রবিন অনেক আগে থেকেই গবেষণা করছিল। আর এই সমুদ্রের পাড়েই তাদের রিসার্চ সেন্টার। এরপর দেখা যায় আরো 9 বছর পর রবিন তার রিসার্চ সেন্টারে অনেকগুলো শুকরের ওপর একটা ইনজেকশন টেস্ট করছে। আর এটা আসলে সেই ইনজেকশনটার মতোই ছিল যেটা ব্যবহার করে ওই মেয়েটা এতদিন খুন করে আসছিল। আসলে রবিন এই ইনজেকশনটাকে এমন ভাবে তৈরি করেছে যাতে একবার মানুষের শরীরের ভেতরে কেমিক্যাল প্রবেশ করাতে পারলে নিজেদের ইচ্ছা এবং সময় মতো ঘরে বসেই রিমোটের মাধ্যমে কেমিক্যালটার রিয়াকশন অন হয়ে যে কাউকেই মেরে ফেলতে পারবে। আর রবিনের একজন অ্যাসিস্ট্যান্ট তখন রবিনকে ডেকে দেখায় যে টম তাদের রিসার্চ সেন্টারের সামনে সমুদ্রের পাড়ে অপেক্ষা করছে। এ সময় আমরা টমকে দেখতে পাই। সে আগের থেকে অনেক বৃদ্ধ আর দুর্বল হয়ে গেছে, চুল দাড়িগুলো বড় বড় হয়ে আছে, তাতে বোঝা যাচ্ছে সে এখন আগের মতোই ভবঘুরে আছে। ঠিক তখন টমের মেয়ের ফোন আসে তার কাছে আর মেয়েটা তাকে বলে, বাবা তুমি কোথায়? তোমাকে কত বছর দেখি না, আজকে আমার ডেলিভারি ডেট, তাই আমি চাই আজকের দিনটা অন্তত তুমি আমার পাশে থাকো। টম যখন এই সব কিছু মন দিয়ে শুনছিল ঠিক তখনই তাকে কিডন্যাপ করে নেওয়া হয়। আসলে তাকে কিডন্যাপ করেছে রবিনের লোকেরা। এরপর টমকে একটা অন্ধকার জঙ্গলের ভেতর দিয়ে কোথাও নিয়ে যাওয়া হচ্ছিল। এর মধ্যে হঠাৎ করে টমের জ্ঞান ফিরে আসে আর জ্ঞান ফিরে সে রবিনকে দেখে বেশ অবাক হয়ে যায়। সে জিজ্ঞেস করে, তুমি এখনো বেঁচে আছো আর আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? রবিন তখন বলে, আমি যে ইনজেকশনটা বানাচ্ছি সেটা আমাদের সংস্থার জন্য অনেক গুরুত্বপূর্ণ আর আমি চাই না তুমি এই সম্পর্কে কাউকে কিছু জানিয়ে দাও। কিন্তু অবাক করা বিষয় হলো আমি এখন যে ইনজেকশনটা বানাচ্ছি সেটা নিয়ে ওই মেয়েটা ভবিষ্যৎ থেকে অতীতে এসে আমাদের সংস্থার মানুষদেরকে মেরে ফেলছে। রবিনের কথা শুনে টম বুঝতে পারে আসলে তাহলে রবিনও সেই আমেরিকান মুভমেন্ট সংস্থার সাথে জড়িত আর সে এবং তার সংস্থার লোকেরা বিভিন্ন জায়গায় আমেরিকানদেরকে মেরে এখানে গৃহযুদ্ধ বাঁধানোর চেষ্টা করছে। কিন্তু এই মেয়েটা ভবিষ্যৎ থেকে এসে তাদের সংস্থার গুরুত্বপূর্ণ মানুষদেরকে মেরে আসলে এই দেশের মানুষদেরকে গৃহযুদ্ধের হাত থেকে বাঁচানোর চেষ্টা করছিল। টম তখন রবিনের হাত থেকে বাঁচতে তার উপরে আক্রমণ করে বসে আর রবিন কন্ট্রোল হারিয়ে গাড়িটাকে একটা গাছের সাথে অ্যাক্সিডেন্ট করিয়ে বসে। টম দ্রুত সেখান থেকে পালিয়ে আসার চেষ্টা করে। পেছন থেকে রবিন বেশ কয়েকবার গুলি চালায়, কিন্তু ভাগ্যক্রমে টম সেখান থেকে সুস্থভাবে পালিয়ে আসতে সক্ষম হয়। আর আজকের দিনটাই ছিল সেই চন্দ্রগ্রহণ, অর্থাৎ 9 বছর পর পর হওয়া বিশেষ রাত। আর এবার তো টম আগে থেকেই জানে মেয়েটা টাইম মেশিন নিয়ে কোথায় আসবে, তাই টম ঠিক সেই টানেলের বাইরে দাঁড়িয়েই অপেক্ষা করছিল। মেয়েটা যখন সেখান থেকে বাইরে বের হয়ে আসে টম পেছন থেকে তাকে বন্দুক তাক করে বলে, হাত উপরে ওঠাও আর আজকে কোনো চালাকি করলে আমি তোমাকে গুলি করে দেব। কিন্তু এবার মেয়েটার চোখে পানি দেখা যায়। সে বলে, আজকে যদি তুমি আমাকে গুলি করো তাহলে আমি সত্যিই মারা যাব, কারণ আজকে আমার জন্মদিন। টম মেয়েটার কথা শুনে অবাক হয়ে যায়। সে তাকে জিজ্ঞেস করে, তুমি আসলে কে আর তুমি এইসব কেন করছো? আর এবার মেয়েটা যা বলে সেটা শুনে টমের একদমই বিশ্বাস হচ্ছিল না, কারণ মেয়েটা বলে, আমি আসলে তোমার নাতনি আর তোমার মেয়ের আজকে যে ডেলিভারিটা হবে তাতে আমার জন্ম হবে। কিন্তু টম তো বিশ্বাসই করতে পারছিল না। সে বলে, তুমি যে এসব কিছু বলছো সেগুলোর কোনো প্রমাণ আছে তোমার কাছে? তখন মেয়েটা তার হাত থেকে একটা ব্রেসলেট খুলে দিয়ে বলে, দেখো তো এটা চিনতে পারো কিনা, এটা তুমি নানির জন্য কিনেছিলে, কিন্তু এরপর এটা আমার মাকে দিয়েছিলে আর আমার মা এটা আমাকে দিয়েছে। টম ব্রেসলেটটা হাতে নিয়ে স্তম্ভিত হয়ে যায়, কারণ আসলেই তো এটা সেই ব্রেসলেট যেটা সে তার স্ত্রীর জন্য কিনেছিল। টম সেখানে বসে পড়ে আর তার নাতনির কাছে ক্ষমা চায়, কারণ এত বছর ধরে তাকে মারার জন্য খুঁজে বেড়াচ্ছিল। কিন্তু মেয়েটা তখন তাকে বলে, নানু তুমি কোনো চিন্তা করো না, তুমি এখন হাসপাতালে যাও আর আমার মায়ের সাথে থাকো আর আমার মাকে আবার কাজ করতে দাও। আমি ভবিষ্যৎ থেকে ফিরে এসেছি শুধুমাত্র তোমার কথায়। টম অবাক হয়ে জিজ্ঞেস করে, আমার কথায়? মেয়েটা জানায়, হ্যাঁ, ভবিষ্যতে আমেরিকার গৃহযুদ্ধ খুবই ভয়াবহ রূপ নিয়েছে। শহরের পর শহর ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা টেকনোলজিতে অনেক এগিয়ে গেছি, কিন্তু এই আমেরিকান মুভমেন্ট সংস্থা আমাদের দেশকে ধ্বংস করে ফেলছে। আর তাই তুমি আমাকে অতীতে পাঠিয়েছো রবিনের টেকনোলজি দিয়ে, যাতে আমি এই মুভমেন্টের মাথাদেরকে গোড়া থেকে শেষ করতে পারি। আমি গত কয়েকবার এসে যাদেরকে মেরেছি তার কারণে আমাদের ভবিষ্যৎ অনেকটাই সুরক্ষিত, কিন্তু এবার আমাকে এই সংস্থাটা নিশ্চিত করতে হবে। তাই তুমি হাসপাতালে যাও আর আমার মায়ের কাছে থাকো। আমি চাই জন্মের পর তুমি আমাকে সবার প্রথম কোলে নিবে। আমি আমার কাজ করে আবারও ফিউচারে ফিরে যাব আর আজকের পর থেকে তোমার সাথে তো আমি সব সময়ই থাকবো। এটা বলে মেয়েটা সেখান থেকে বিদায় নেয়। টম চলে আসে হাসপাতালে, যেখানে তার মেয়ে ডেলিভারি হওয়ার কথা ছিল আর এখানে আগে থেকে হল্ট বসেছিল। সে টমকে দেখে অনেক খুশি হয় আর আজকের দিনেই টমের মেয়ে একটা মেয়ে সন্তানের জন্ম দেয়, যার জন্ম হওয়ার
হওয়ার পর সবার প্রথমে তাকে কোলে নেয় টম। ঠিক তখনই আমরা দেখতে পাই গল্পের শুরুতে যে শহরটাকে আমরা চলতে দেখেছিলাম, জানালার কাজগুলো ভাঙা দেখেছিলাম, সেই জায়গাটাতে আজকে অনেক শান্তি। তার মানে ভবিষ্যৎ পাল্টে গেছে। আর এসব কিছু সম্ভব হয়েছে টম আর তার নাতনির কারণে। গল্পটা এখানেই শেষ হয়ে যায়। আমার কাছে কিন্তু গল্পটা বেশ ভালো লেগেছে। টাইম ট্রাভেল টাইপের গল্পগুলো বেশ পেঁচানো থাকে, তবে এই গল্পটা আমার কাছে বাস্তবিক আর সেই সাথে পারফেক্ট টাইমিং অফ টুইস্টেড লেগেছে। আপনাদের কার কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন।